একবার গরু সবজি ব্যাপারে এক গাড়ি আনতো, ওই ব্যাপারে 10 টাকা নিচ্ছে। হরিয়ানা, নেপালি, সিন্ধি বিভিন্ন নামের ভারতীয় গরুই বাজার দখল করে আছে। দেশি গরু কম, তবে যেসব গরু বাজারে আছে তার দামও বেশি। অবশ্য কোনো কোনো ব্যবসায়ীর দাবি তেমন দাম পাচ্ছেন না। বাজারে 10,000 থেকে শুরু করে 5-6 লাখ টাকা পর্যন্ত গরুর দাম চাওয়া হচ্ছে। গরুর দাম সেমন উপযুক্ত হচ্ছে না, কারণ যেরকম ছাল গুঁড়োর দাম বেশি, সবটা খাদ্য মালের দাম বেশি। এই গরুর যে খরচ হয়েছে তাতে আমাদের খরচ পোষাচ্ছে না। অনেক মধ্যবিত্তই গরুর চেয়ে ছাগলের দিকে ঝোঁকেন বেশি, ঝামেলা এড়াতে। ছাগলের বাজারে দেশি ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশি পাটনা খাসিও মিলছে, তবে দামের তেমন হেরফের হয়নি সাধারণ সময়ের তুলনায়। সরবরাহ স্বাভাবিক। যারা ঢাকায় বসবাস করে তারা এত সহজে নিতেছে না, দেখেন বাসা বাড়িতে ভাড়া থাকে, থাকার জায়গা কম, গরু ছাগল কই নিয়ে রাখবো, এই জন্য আমাদের বিক্রিটা একটু কম হইতেছে। ভারতের রাজস্থান থেকে বাজারে উট এসেছে 9টি, দাম চাওয়া হচ্ছে 4 লাখ করে। 2.5 লাখ পর্যন্ত দাম উঠেছে, তবে উটের ক্রেতার চেয়ে দর্শকই বেশি। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা। সরকারের কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপের ফলে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত হতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের গভর্নর থিওডোর কুলঙ্গোস্কি সকালে প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, বিশ্ব মন্দায় উন্নত দেশগুলোর অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশ তা থেকে রক্ষা পেয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার কম্পিউটার শিক্ষা ও প্রশিক্ষণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী অরিগন গভর্নরকে জানান, বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারও নতুন শিক্ষানীতি প্রকাশ করেছে। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি বোরহান উদ্দিন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সকালে জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। 2008 সালের নভেম্বরে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে 6 জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সম্প্রতি তাদের মধ্য থেকে 2 জনকে রাষ্ট্রপতি হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে রাজধানীর বহুল আলোচিত বেগুনবাড়ি হাতের ঝিল প্রকল্পের কাজ। আর এ কাজ শেষ হলে বাংলা মোটরের দিক থেকে রামপুরা যেতে নগরবাসীর 2 ঘন্টার রাস্তা কমে আসবে মাত্র 15 মিনিটে। প্রকল্প এলাকায় থাকবে নগরবাসীর জন্য বিনোদনের নানা ব্যবস্থাও। প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। রাজধানীর বাংলা মোটর থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত 300 একর এলাকা জুড়ে তৈরি হওয়া এই লেকের 2 পাশে থাকবে প্রায় 11 কিলোমিটারের রাস্তা। থাকবে লেকের 2 পাশের সাথে সংযোগ দেয়া 4টি সেতু, 4টি ওভারপাস, 2টি ভায়াডাক্ট, বাগান, বোর্ডিং ঘাট, বাস বে এবং লেকে ভাসমান মাল্টিপারপাস থিয়েটার হল। এলাকাটি ঘুরতে যেখানে প্রায় 1 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা সময় লাগতো, সর্বোচ্চ সেখানে আমার ধারণা 15 মিনিটের সময়ের মধ্যে আমরা এটা অতিক্রম করতে পারবো। ঢাকা নগরবাসী, সারা বাংলাদেশের জনগণ শুধু এখানে আসবে না, আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমা দেশের নয়নাভিরাম শহরগুলোর মতো আমার ঢাকা নগরীর মানুষ বিশ্বে অভিভূত হবে। কর্মকর্তারা জানিয়েছেন, 1900 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের সব জমি অধিগ্রহণ 2007 সালের ডিসেম্বরের মধ্যে এবং নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল এবছরের জুনে। কিন্তু 300 একর জমির মধ্যে এখনো 160 একরই অধিগ্রহণ করা যায়নি। তারপরও প্রতিমন্ত্রীর আশা, বছর খানেকের মধ্যেই শেষ হচ্ছে প্রকল্পের কাজ। আমি বিশ্বাস করি আগামী বছর ডিসেম্বরের ভেতরে এই অসম্ভব কল্পনা বাস্তবে রূপ লাভ করবে। প্রকল্পের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা বিজিএমইএ ভবন নিয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে সরাসরি কোনো জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তার আশা প্রকল্পের সৌন্দর্যের স্বার্থে ভবন মালিকরাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে এই প্রয়োজনীয় ব্যবস্থা মানে ভবন ভেঙে ফেলা না সরিয়ে নেয়া, তারও কোনো স্পষ্ট জবাব দেননি প্রতিমন্ত্রী। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের পরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার, যার বাস্তবায়নের জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে একটি সেল গঠন করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এ বিষয়ক এক সেমিনারে এসব তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। রিপোর্ট করছেন অনিন্দিতা কামাল। কাজের সন্ধানে প্রায় 16 বছর আগে কিশোরগঞ্জ থেকে ঢাকার কারণ বাজার এসেছিলেন রোকেয়া। করতেন বাসাবাড়িতে ঝিয়ের কাজ।
হঠাৎ একদিন ট্রেন দুর্ঘটনায় এক হাত ও পা হারিয়ে এখন ভিক্ষাই তার পেশা। স্বামী নাই, ওগুলা বলা দুলা মাইয়া চলবাম কিবা। আমার জামালপুরে মানুষ তো দুধ জমা নদী হয়ে গেছে, নদী হয়ে গেছে। এরকম প্রায় হাজার হাজার রোকেয়া, হানিফ আলী ছড়িয়ে ছিটিয়ে আছে এই রাজধানীর আনাচে কানাচেতে। ভিক্ষুকের সঠিক সংখ্যা নিরূপণ করেনি সরকার বা কোনো বেসরকারি সংস্থা। তবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF অনুমান করে এ সংখ্যা 40,000-এরও বেশি। তবে এ সংখ্যা আবার দ্বিগুণ হয়ে যায় ঈদের সময়। কিছু মৌসুমী ভিক্ষুকের কথাও শোনা যায়, যাদের সংখ্যা 10,000-এর মতো। কারো কারো মতে এদের সংখ্যা প্রায় 7 লাখ। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ভিক্ষুকদের প্রকৃত সংখ্যা নিরূপণের জন্য ঈদের পরপরই ঢাকা শহরকে 10টি জোনে ভাগ করে ভিক্ষুকদের ছবি সহ জরিপ কাজ চালানো হবে। যারা প্রকৃত ভিক্ষুক তাদেরকে পুনর্বাসন করা হবে, আর যারা ভিক্ষাকে ব্যবসা হিসেবে নিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিজস্ব আবাস ভূমি এবং আমাদের আলোয় আমরা করেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে, এখানে তাদের রেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করব এবং ভরণ পোষণের ব্যবস্থা করব, তার যতটুকু সাহায্য করার সেটা আমরা করব। কিন্তু মূলত আমরা দেখতে চাই যে আমাদের সমাজে এই ভিক্ষুক যারা প্রফেশনাল ভিক্ষুক তারা যাতে এই ব্যবসা থেকে দূরে সরে যায়। অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামানের মতে শুধু পুনর্বাসন করলেই চলবে না, নতুন ভিক্ষুক যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভিক্ষুক সৃষ্টি না হওয়ার জন্য দারিদ্র্য নিরসন একেবারে জরুরি, ব্যবস্থাপনা জরুরি। কাজে ওখানে আমরা নির্মূল করার চেষ্টা করি যাতে ভিক্ষুক না সৃষ্টি হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভিক্ষুকদের এই জরিপ কাজটি চালাবে। 8টি পুনর্বাসন কেন্দ্রের প্রতিটিতে মোট 250 জন করে মোট 2000 জন ভিক্ষুককে অস্থায়ী পুনর্বাসন করা হবে। প্রকল্পটির জন্য এই অর্থবছরে সর্বমোট 6,32 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অনিন্দিতা কামাল, ATN বাংলা, ঢাকা। এবারে রয়েছে ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে সামরিক জান্তার সাজানো নির্বাচনের অভিযোগ তদন্ত করবে গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির দল NLD। সুচির মুক্তির পর দেশটির প্রধানের রাজনৈতিক দল ব্যাপক কর্মসূচি পালন করবে। NLDর মুখপাত্র জানান, 20 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সামরিক জান্তাদের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়ার সংগ্রাম শুরু করবেন অং সান সুচি। আরো জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। নোবেল বিজয়ী নেত্রী অং সান সুচির গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হচ্ছে আগামী শনিবার। তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLDর পক্ষ থেকে বলা হয়েছে, 15 বছর ধরে বিভিন্ন অজুহাতে সুচিকে গৃহবন্দী রাখার পর এখন আর কোনো অজুহাত নেই সামরিক জান্তার হাতে। শনিবার গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির মুক্তির ব্যাপারে তাই আশাবাদী NLDর নেতারা। দলের এই মুখপাত্র নায়ান ইউন জানান, সুচিকে গণসংবর্ধনা জানানোর প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। নায়ান আরো জানান, নির্বাচনের সামরিক জান্তার কারচুপি তদন্ত করতে কমিটি গঠন করেছে NLD। অং সান সুচির মুক্তির পর তারই নেতৃত্বে জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার সংগ্রামে দলের কর্মপরিধি বাড়ানো হবে বলেও জানান তিনি। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ATN বাংলা থেকে অশোক চৌধুরী এবং রাহুল রাহাকে বরখাস্ত করা হয়েছে। আজ 11 নভেম্বর 2010 বৃহস্পতিবার থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে। ATN বাংলা সংশ্লিষ্ট কোনো প্রয়োজনে এই দুজনের সাথে যোগাযোগ না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে ATN বাংলা কর্তৃপক্ষ। বান্দরবানের সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলের আদিবাসীরা আবারও নিষিদ্ধ আফিম চাষে জড়িয়ে পড়েছেন। নিরাপত্তা বাহিনীর অভিযানের পরও বন্ধ হচ্ছে না আফিম চাষ। তবে আফিম চাষে জড়িত প্রায় 500 আদিবাসীকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। বান্দরবান থেকে মিনারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন কাজী জাকিয়া সেজুতি। বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় প্রায় 82,000 একর জায়গা জুড়ে সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চল। এলাকাটি দুর্গম হওয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান সত্ত্বেও প্রতি বছর বিস্তীর্ণ এলাকা জুড়ে আফিম চাষ করছে সীমান্ত এলাকার আদিবাসীরা। অনেকটা অরক্ষিত, এখানে জনবসতিও নাই, যার কারণে আসলে আমাদের দেশের লোকেরাও না